সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আমি সাদর সম্ভাষণ জানাই। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে যে আলোচনা, সেই আলোচনাটা নিয়ে। আমরা জানি যে সরকার কর্তৃক আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সেগুলো আমাদের সলিউশন করে দেব না, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বাসায় সলিউশন করে এগুলো আমাদের কাছে জমা দেবে, তারপর আমরা একটা নাম্বার দেব। এটাই হয়তো তোমাদের অ্যাসাইনমেন্টের ফাইনাল একটা নাম্বার হবে। যাই হোক, আজকের বিষয় আমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 253, স্তর এইচএসসি। অ্যাসাইনমেন্টের নাম্বার আমাদের এটা হচ্ছে 20 নাম্বার। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য নিয়ে আজকে আমাদের আলোচনা। এই অ্যাসাইনমেন্টটা অনেকেই তোমরা অনলাইনে দেখেছো এবং সেখানে তোমরা বুঝতে পারো নি, যে কারণে অনেকগুলি ফোন আমরা পেয়েছি যে কিছু বোঝা যাচ্ছে না স্যার, কিছু বোঝা যাচ্ছে না। তাই আমি ডাউনলোড করে তোমাদের এখন সেটা বোঝাবো, এরপর আমরা সেটা নিয়ে আলোচনা করব। হিসাবের বৈষম্যের পরিচিতি, সহায়ক তত্ত্ব, একটা তত্ত্ব দেওয়া হবে, এখানে আমি আলোচনা করব। তার উপরে ভিত্তি করেই তোমাদের এই অ্যাসাইনমেন্টের নাম্বার নির্ভর করবে। সহায়ক তত্ত্ব আছে, আমি এখন পড়ব, তোমরা ভালো করে এটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে, শোনার চেষ্টা করবে, তারপরে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। তিস্তা বিপণী বিধানের নির্দিষ্ট খতিয়ানের 31 মে 2021 খ্রিস্টাব্দ তারিখের উদ্বৃত্ত সমূহ যথাক্রমে নগদ 32,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা এবং জুন 2021 মাসে সংগঠিত লেনদেনসমূহ নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ প্রথমে তাদের একটা ব্যালেন্স ছিল, সে ব্যালেন্সটা আগের মাসের লাস্টের দিনের ব্যালেন্সটা, এবং পরবর্তী মাসের আমাদের 1 তারিখ বা 2 তারিখ থেকে যে লেনদেনগুলো অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠিত লেনদেনগুলো এখন আমি বলবো। জুন 2, মালিক নগদ 10,000 টাকা ও 30,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় বিনিয়োগ করলো। তাহলে বুঝতেই পারছো যে নগদ 10,000 টাকা এবং 30,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা বিনিয়োগ করলে কি হয় সেটা তোমরা ভালো করে জানো। ইতিপূর্বে আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি এবং তোমাদের করিয়ে দিয়েছি। জুনের 5 তারিখে বলছে 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যার 60% নগদ। এখানে 40,000 টাকার পণ্য বিক্রয় করছে 60% নগদে, অর্থাৎ 40% হয়েছে ধারে। এটা বুঝে নিতে হবে আমাদের, ধারে হয়েছে 40%, ধার বা বাকিতে। জুন 9 তারিখে ভাড়া পরিশোধ করা হলো 8,000 টাকা। ভাড়া পরিশোধ করা হলো 8,000 টাকা। জুন 12 তারিখে চলতি মাসের 5 তারিখে ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এবং 500 টাকা বাট্টা মঞ্জুর করা হলো। অর্থাৎ ধারে টাকা পাইতে তারকে কিছু ছাড় দিতে হয়েছে, সে ছাড়ের পরিমাণ 500 টাকা, এটাকে আমরা বাট্টা বলি। জুন 17 তারিখে মালিক ব্যক্তিগত সম্পদ 1 লক্ষ টাকা বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলো। বুঝতেই পারছো এটি লেনদেন কিনা। মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে তার নিজের প্রয়োজনে একটি কম্পিউটার কিনছে 50,000 টাকা দিয়ে, এটা আমাদের লেনদেন কিনা তোমরা ভালো বলতে পারবে। যাই হোক, এটা আমাদের কোনো লেনদেন না, আমি বলে দিলাম, কারণ মালিকের ব্যক্তিগত খরচ এবং এটা ব্যক্তিগত সম্পদ বিক্রি করেই টাকাটা নিছে। এবার জুন 20 তারিখে বলছে ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 2,000 টাকা, যার 50% ধারে। 50% ধারে হলে আর 50% হয় নগদে, এটা আমাদের বুঝে নিতে হবে। জুন 23 তারিখে বলছে ঘোষ অ্যান্ড সঙ্গে তার পাওনা পরিশোধ করা হলো এবং 200 টাকা বাট্টা পাওয়া গেল। অর্থাৎ বাকিতে যে পণ্য আমরা ক্রয় করছিলাম তার 50% আমরা এখন পরিশোধ করলাম, তার থেকে 200 টাকা আমরা ছাড় পেলাম, অর্থাৎ বাট্টা প্রদান করা হলো, বাট্টা পাওয়া গেল। জুন 26 তারিখে বলছে 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো, এটা সব খুব ইজি বিষয়,
জাবেদা করার সময় হোক আর ওই আমাদের হিসাব সমীকরণের প্রভাবই হোক, এটা খুব ইজি। ম্যানেজারের বেতন প্রদান করা হলো 10,000 টাকা, এটাও খুব ইজি বিষয়। এটা গেলো আমাদের অ্যাসাইনমেন্ট। এরপর আমাদের শিক্ষণফল বা বিষয়বস্তু, আমাদের কি কি বিষয়বস্তু এখানে থাকবে। দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, হিসাব চক্রের ধাপসমূহ গুরুত্ব আকারে ব্যাখ্যা করতে হবে, হিসাবের প্রাথমিক বইসমূহ প্রকারভেদ বর্ণনা করতে হবে, হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুত করতে হবে, খতিয়ানের জের নির্ণয় করতে হবে, নগদান বই, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। এটা আমাদের হচ্ছে বিষয়বস্তু। এই বিষয়বস্তুর আলোকে আমাদের নির্দেশনা আমাদের কি থাকবে সেটাই এরপরে আমরা কোশ্চেনের ভিতরে ঢুকে যাব। নির্দেশনাটা হচ্ছে সংকেত বা ধাপ বা পরিধি, হিসাব চক্রের ধাপ অনুসরণ করতে হবে, ঘটনাতে লেনদেন শনাক্ত করতে হবে, হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে, খতিয়ানের পোস্টিং জের নির্ণয় করতে হবে, নগদান বই প্রস্তুত করতে হবে। নগদান বই প্রস্তুত বলতে এখানে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা আমাদের 4 নম্বরের যে কোশ্চেনটা থাকবে সেগুলো, এটা আমার 4 নম্বরের জন্য লাস্টের কোশ্চেন। এখন নির্দেশক বা কোশ্চেন কি কি থাকবে আমাদের সেইটা। হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করতে হবে। ক নম্বরে আমাকে বলছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করতে হবে। ইতিপূর্বে আমরা সেকেন্ড ইয়ারেরও ঠিক একই, ফার্স্ট ইয়ারের একই আমরা হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ এর আগে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেটার মতোই। এবারে বলছে জুন 2, 5, 9 ও 20 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রদর্শন করো। অর্থাৎ হিসাব সমীকরণ আমাদের দেখাতে বলছে। এটা হিসাব সমীকরণ কীভাবে দেখাবা। গ নম্বরে বলছে জুন 2, 5, 17 ও 26 তারিখের ঘটনার দাখিলা প্রস্তুতকরণ। অর্থাৎ এটা জাবেদা দাখিলা প্রস্তুত করতে হবে। জুন 2, 5, 17 ও 26 তারিখের ঘটনার জাবেদা প্রস্তুত করতে হবে। এরপরে ঘ নম্বরে বলছে মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব প্রস্তুত করতে হবে। অর্থাৎ এটা খতিয়ান প্রস্তুত করতে হবে আমাদের। এটা তুমি যে কোনো নিয়মেই করতে পারো, তবে আধুনিক নিয়মে করলে বেটার। এরপরে ঘ নম্বরে বলছে জুন 2, 5, 12, 20, 23 ও 30 তারিখের লেনদেন নিয়ে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে আমাদের এখানে 5টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 4। 5টা কোশ্চেন 4 × 5 = 20 নাম্বার। তাহলে 1 নম্বরে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করতে হবে। 2 নম্বরে বলছে খ নম্বরে বলছে 2, 5, 9, 20 তারিখের লেনদেন ও হিসাব সমীকরণে প্রদর্শন করতে হবে। গ নম্বরে বলছে জুন 2, 5, 17 ও 26 তারিখের ঘটনা দাখিলা প্রস্তুত করতে হবে, অর্থাৎ জাবেদা দাখিলা। ঘ নম্বরে বলছে মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ও প্রদেয় হিসাব প্রস্তুত করতে হবে, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করতে হবে। এখানে খতিয়ানটা আধুনিক নিয়মে হতে পারে, সনাতন পদ্ধতি হতে পারে, তবে আধুনিক নিয়মে করাই বেটার। এর ব্যালেন্সটা আমাদের দেখা দিতে হবে। জুন 2, 5, 12, 20, 23 ও 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনে অনেকেই বুঝতে পারো না। তোমরা এর আগে যে অ্যাসাইনমেন্টটা আমরা তোমাদের দিই নাই, আমরা 2022 সালে পরীক্ষাতে দিয়েছিলাম, তারাও ঠিক একই অবস্থায় বুঝতে পারছিল না। পরে আমরা ঠিক করে বুঝাইছি, এরপরেও অনেকে ভুল করেছে। যাই হোক, তোমাদের এটা সমাধান করে দেওয়া নয়, এটা আমাদের বোঝানোর দায়িত্ব। সমাধান করে দিলে তাহলে আমাদের আর কোনো মান থাকলো না। তোমরা নিজেরাই এটা বাসায় প্রস্তুত করবে সুন্দর করে, তারপরে আমাদের কাছে খাতা জমা দেবে। এখন দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। প্রথমে আছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করতে হবে। 4টি ধাপ ব্যাখ্যা করতে হবে, 4 নাম্বার। সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে, 4 নাম্বার। এরপরে বলছে খ নম্বরে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ 4টি লেনদেন প্রদর্শন করে আমাকে হিসাব সমীকরণ দেখাতে হবে। প্রারম্ভিক উদ্বৃত্ত অবশ্যই থাকবে, তার সাথে 4টি তারিখ দেওয়া আছে, সেই তারিখ অনুযায়ী সেটা তুমি পোস্টিং দিবা। গ নম্বরে বলছে ব্যাখ্যা সহ সকল দাখিলা সঠিকভাবে সম্পন্ন করতে হবে, অর্থাৎ দাখিলা ব্যাখ্যা সহ জাবেদার যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা সহ এটা দিতে হবে।
ঘ নম্বরে বলছে 4টি হিসাব সঠিক যে নির্ণয় করতে হবে, অর্থাৎ খতিয়ানের যে সঠিক জেটটা নির্ণয় করতে হবে। আর উম নম্বরে বলছে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা সঠিকভাবে লিখতে হবে, আর লিখলে 4টা পুরাপুরি হলে 4, যদি কোনোটা ভুল যায় তাহলে সেই অনুযায়ী আমাদের মার্কসটা ডিস্ট্রিবিউশন করা আছে। মার্কস ডিস্ট্রিবিউশনটা এর আগে আমরা যেটা বললাম যে 4টি করে যদি হয় তাহলে 4 নাম্বার করে, 4 × 5 = 20 নাম্বার। এবার আমার 3 নম্বরে যদি একটি ধাপ উদাহরণসহ লিখতে ভুল হয়ে যায় তাহলে 1 নাম্বার কাটা। প্রারম্ভিক উদ্বৃত্ত 3টি লেনদেনের প্রভাব প্রদর্শন করতে পারলে 1 নাম্বার কাটা, 3 নাম্বার পাবা। ব্যাখ্যা ছাড়া সকল দাখিলা সঠিকভাবে সম্পন্ন করলে 3 পাবা। 3টি হিসাবের সঠিক জের সম নির্ণয় করতে পারলে 3 পাবা, অর্থাৎ একটি ভুল গেলে 1 নাম্বার কাটা। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা একটি লেনদেন লিখতে ভুল হলে 3 পাবা। এবার 2 নম্বরের জন্য বলছে 2টি ধাপ উদাহরণসহ লিখলে 2 নাম্বার। প্রারম্ভিক উদ্ধৃতি সহ 2টি লেনদেন প্রভাব প্রদর্শন করতে পারলে 2 নাম্বার। 2টি ঘটনার জাবেদা ব্যাখ্যা করতে পারলে 2 নাম্বার। 2টি হিসাব সঠিকভাবে যে নির্ণয় করতে পারলে 2 নাম্বার। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা 2টি করে লেনদেন করলে 2 নাম্বার পাওয়া। এবার 1 নাম্বারেরটা প্রত্যেকটারই ঠিক একটি করে হলে 1 নাম্বার করে পাওয়া। অর্থাৎ এই ছিল আমাদের কিভাবে মার্কসটা আমরা ডিস্ট্রিবিউশন করব বা তোমাদেরকে দেব সেটার একটা বিশ্লেষণ। এরপর নম্বরের প্রাপ্তি 16 থেকে 20 পর্যন্ত অতি উত্তম, 14 থেকে 15 পর্যন্ত উত্তম, 10 থেকে 13 পর্যন্ত ভালো, 1 থেকে 9 পর্যন্ত অগ্রগতির প্রয়োজন। এটা আমাদের লিখে দিতে হবে এবং এটাই তোমরা ঠিকভাবে পাবে। আশা করি তোমরা 20-এ 20 পাওয়ার চেষ্টা করবা। যাই হোক, আজকের আমার এই ক্লাসটা যেহেতু আমরা সমাধান করে দেব না, সেহেতু এই ক্লাসটা আমাদের খুব স্বল্প আকারে হবে। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় 2, বিষয়বস্তু 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এরপর আমি তাপস কুমার শাকারি, প্রভাষক হিসাব বিজ্ঞান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। যাই হোক, আজকের মতো আমরা যেটা বর্ণনা করলাম বা যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল সেই বোঝাটাই আমি বোঝালাম যে কিভাবে তোমরা করবা। আর এটা না পারার কিছু নাই, কারণ বহুবার আমরা এই জাতীয় অঙ্ক করে দিয়েছি। তোমরা বাসায় বসে ঠিকমতো অ্যান্সারগুলো লিখবে এবং পরবর্তীতে খাতা জমা দেওয়ার ডেটটা দিলে খাতা জমা দিয়ে যাবে। কারণ এখানে আমরা সমাধান করে দিতে পারতাম, কিন্তু সমাধান করে দিলে তোমরা ওই সমাধান দেখে দেখেই আমাদের কাছে জমা দেবে। তাই আমরা সমাধানটা করে দেব না, আমরা বোঝাই দেব কোনটা কিভাবে কি করতে হয়। তোমরা অনেকেই আমাকে ফোন দিয়েছো যে এটা স্যার বুঝতেছি না, এটা বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যাচ্ছে না। সেই কারণেই আমি কিন্তু এই ক্লাসটার উপরে গুরুত্ব দিচ্ছি, তোমাদের পড়ে শোনানোর জন্য এবং বোঝার জন্য কিভাবে কি করতে হবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে 5টা কোশ্চেন। এখানে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ। খ নম্বরে আছে জুন 2, 5, 9, 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন। গ নম্বরে হচ্ছে 2, 5, 17 ও 26 তারিখে ঘটনার দাখিলা প্রস্তুতকরণ, অর্থাৎ জাবেদা দাখিলা প্রস্তুতকরণ। ঘ নম্বরে হচ্ছে মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব প্রস্তুতকরণ, অর্থাৎ এটা খতিয়ান। আর উম নম্বরে হচ্ছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুতকরণ। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। তাহলে এই হচ্ছে তোমাদের নির্দেশনা দেওয়া হলো, তোমরা বাসায় ভালো করে আমাদের কাছে জমা দেবে। আর কোথাও পড়তে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ফোন দেবে বা কমেন্টস বক্সে কমেন্টস লিখে দেবে, আমরা তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে এই অঙ্কটা সমাধান আমি করে দেব না, তোমাদেরই সমাধানটা করতে হবে, কারণ বহুবার আমরা করিয়েছি এটা, বহুবার। আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আজ আর কথা বাড়াবো না বা সমাধান করবো না, যে কারণে আমাদের ক্লাসটা একটু ছোটোই হবে। তোমরা বাসায় বসে অঙ্ক করবে, এই অ্যাসাইনমেন্ট করে সুন্দর মতো কভার পেজটা কীভাবে লিখতে আমরা আগেই জানিয়েছি, সুন্দর করে আমাদের কাছে জমা দেবে
লিখে তারপর আমরা খাতা দেখে তোমাদেরকে মার্কিংয়ের ব্যবস্থা করব। আশা করি তোমরা সকলেই বাসায় বসে এটা করতে পারবে।